স্নিগ্ধ বেশ লিখেছেন সানজিদা আক্তার মুন্নি। পর্ব 53। হাসপাতালে নিয়ে আসা হয়েছে নাছাকে। ওর মাথা ফেটে অঝরে রক্ত ঝরছিল। এক লাল রঙের বিষাদ ছুঁয়ে যাচ্ছিল চারিপাশে, এমন রূপে ঝরছিল। তৌসির নাছার ওড়না দিয়ে কোনো মতো নাছার মাথা শক্ত করে বেঁধে তাকে কোলে তুলে পাগলের মতো ছুটে আসছে হাসপাতালে। নাছা এখন পুরোপুরি জ্ঞানহীন। ডক্টররা দ্রুত তার মাথায় ব্যান্ডেজ করে দিচ্ছেন। খবর পাওয়া মাত্রই হাসপাতালে ছুটে আসে নাছার বাবা সিদ্দিক সাহেব, সাথে লাল চাচু, মাস্টার চাচু আর ছোট চাচু। এসেই তো তারা বরাবরের মতো তৌসিরের দিকে অভিযোগের আঙুল তুলেছে। তাদের সরাসরি অভিযোগ তৌসিরি নাছাকে মেরে এই অবস্থা করেছে। যদিও তারা মনে মনে খুব ভালো করেই জানেন তৌসির অন্তত এই কাজটা জীবনেও করবে না, কিন্তু তাদের আসল উদ্দেশ্য হলো যে কোনো মূল্যে এই সুযোগ কাজে লাগিয়ে ওদের ডিভোর্স করানো। পরিস্থিতি আর সহ্য করতে না পেরে তৌসির এবার রেগে ফেটে পড়ে। তীব্র এক ধমক দিয়ে বলে ওঠে, ওকে আগে জ্ঞান আসতে দে বাপেরা, তারপর তোদের সাওয়ার দোষ তোদের সাওয়াই ভরিস। কিছুক্ষণ পর নার্স কেবিন থেকে বেরিয়ে এসে জানান পেশেন্টের জ্ঞান ফিরেছে। খবরটা শোনা মাত্রই নাচার বাবা আর মাস্টার চাচু হতদন্ত হয়ে কেবিনে প্রবেশ করে। নাচা তখন বেডের ব্যাকরেস্টে হেলান দিয়ে ধীরে ধীরে উঠে বসার চেষ্টা করেছে। তৌসির ভেতরে যেতে চাইলেও সিদ্দিক সাহেব তাকে আটকে দেন। তাদের সাফ কথা, আগে তারা তাদের মেয়েকে দেখবেন, তৌসির পরে যাবে। কিন্তু কেবিনে ঢোকার পর এক অপ্রত্যাশিত দৃশ্য তাদের হতবাক করে দেয়, কারণ তাদের বাপ চাচাদের দেখে তাদের নাচার মুখের কোনো স্বস্তির রেখা ফোটে না, বরং সে চাতক পাখিদের মতো বাকুল হয়ে ওঠে। আব্বা, মাস্টার চাচ্ছু, তৌসির কোথায়, তৌসির কোথায়? গলাটা শুকিয়ে কাঠ হয়ে আসে তার। ঢোকিলে সে আবারও অস্থির কণ্ঠে জিজ্ঞেস করে, উনি কোথায়? নাচার কথা শুনে সিদ্দিক সাহেব আর মাস্টার চাচ্ছু থমকে যান। যে মেয়ে আগে তার বাপ চাচা ছাড়া দুনিয়ার কিছুই বুঝতো না, সে আজ তাদের সামনে দাঁড়িয়ে শুধু তৌসিরকেই খুঁজছে। এদিকে বাইরে তৌসিরকে আর আটকে রাখা সম্ভব হয় না। সজোরে দরজা খুলে সে সপাট করে কেবিনে প্রবেশ করে। তৌসিরকে দেখা মাত্রই নাচা তার হারিয়ে যাওয়া প্রাণটা ফিরে পায়। দু হাতে বাড়ি দিয়ে সে অবুঝ বাচ্চার মতো হাউমাউ করে কেঁদে ওঠে। তৌসির দ্রুত পা চালিয়ে তার বেডের পাশে গিয়ে বসে। তৌসির পাশে বসা মাত্রই নাচা তার বাবা চাচাদের উপস্থিতি তোয়াক্কা করে না। তৌসির গলা শক্ত করে জড়িয়ে ধরে ও ওর মতো হচ্ছিল। এই সময়ে ওর বুঝি শেষ সময়, আর সে এই দুনিয়াকে দেখতে পারবে না। নাচা তৌসিরকে আঁকড়ে ধরে কান্না মিশ্রিত কণ্ঠ বলে, আপনি কই ছিলেন? তৌসির মুহূর্তের জন্য দ্বিধায় পড়ে যায়। সে কি এখন ওকে নিজের থেকে সরিয়ে দেবে, নাকি বুকের সাথে লেপ্টে রাখবে? ওর সামনে ওর বাপ চাচা দাঁড়ানো, চোখেরও তো একটা লাজ আছে, কিন্তু নাচার এমন আকুলতা দেখে সে নিজেকে সামনে নেয়। আলতো করে নাচার চুলে বিলি কেটে দিতে দিতে কোমল স্বরে বলে, এই তো এখানেই ছিলাম, কান্না করো না। নাচা তৌসিরের গলা আরো শক্ত করে জড়িয়ে ধরে ফুপিয়ে ওঠে, আমি তো ভেবেছিলাম আমি আর আপনাকে দেখতেই পারবো না। নাচার এই কথাগুলো তৌসিরের ভেতরে পুরনো ক্ষতগুলোকে নতুন করে খুঁচিয়ে দেয়। নিজের অতীত আর বর্তমানের এই তীব্র সংঘাতে সে কিছুতেই নিজেকে বোঝাতে পারে না। চোখের সামনে এই দৃশ্য দেখে মাস্টার চাচু সিদ্দিক সাহেবকে ইশারা করে বলেন, চলো এখন আমরা পরে আসবো। সিদ্দিক সাহেবও কোনো কথা বাড়ান না। তিনি বিরক্ত আর ক্ষোভ নিয়ে তারা কেবিন থেকে বেরিয়ে যান। তৌসিরের সাথে নাচার এই নৈকট্য তাদের পক্ষে আর সহ্য করা এখন ভীষণ কঠিন। তারা কেবিন থেকে বেরিয়ে যেতে তৌসির নাচার কোমর শক্ত করে চেপে ধরে তাকে আরও গভীরভাবে নিজের কাছে টেনে নেয়। অবাধ্য চুলগুলোকে কানের পিঠে গুঁজে দিয়ে আঙ্গুলে আলতো ছোঁয়ায় তার চোখের পানি মুছিয়ে দেয়। তারপর নাচার কপালে দীর্ঘ একটা চুমু এঁকে দিয়ে ফিসফিস করে বলে, তুই এমনি পড়লি কেমনে জানোস? আমার মনে হইতাছিল তুই বুঝি চইলা যাবি। আমার খুব ভয় হইতাছিল, তুই বিশ্বাস করবি এই তৌসির শিকদারেরও ভয় হয়, বুঝতে পারছোস? নাচা অপলক দৃষ্টিতে তৌসিরের প্যাকাশে হয়ে আসা মুখটার দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। তারপর ধীরে সুস্থে তৌসিরের বুকে মাথা রেখে মিনমিন করে বলে, আমি আমি আসলে নিতে পারিনি তৌসির, আমার বুকের ভেতরটা এখনও কাঁপছে, এই দেখুন। এই বলে নাচা তৌসিরের হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে নিচের কাঁপতে থাকা বুকের ওপরে রাখেন। তৌসির খুব স্পষ্টভাবেই নাচার বুকের ভেতরে দ্রুত ধুকপুকানি টের পায়। অন্য হাতে তাকে শক্ত করে আগলে ধরে তৌসির বলে ওঠে, ক্ষত তো আমার, পুরিস কেন তুই? নাচা এই সরাসরি জবাব দেয় না, শুধু ছোট্ট করে আবদারের সুরে বলে, আমি বাড়ি যাব, আমায় নিয়ে যান। তৌসির কপাল কুঁচকে প্রশ্ন করে, বাপ চাচার সাথে কথা কবি না? নাচা ক্লান্ত কণ্ঠে নিরুত্তাপভাবে বলে, ইচ্ছে নেই। তৌসির নাচার মানসিক অবস্থা খুব ভালো করে বুঝতে পারে, তাই আর কোনো বনিতা না করে তাকে সাবধানে দুই হাতে কোলে তুলে নিতে নিতে স্বভাবসবল খুনসুটি সুরে বলে, এরপর থেকে সাবধানে থাকবি। তুই যদি এমনি বারবার হাসপাতালে আসতে থাকোস, তাইলে কিন্তু শুধু শুধু আমার পয়সা লস হইব। তৌসিরের এই কথায় নাচা আজ আর অভিমান করে না, বরং ঠোঁটের কোনো একটা মলিন হাসি ফুটিয়েছে সে। তৌসিরের প্রশস্ত বুকে আবারও গভীরভাবে লেপ্টে যায়। সবকিছু এখনো তার ভ্রম লাগছে, স্বপ্ন লাগছে বেঁচে আছে যে, এটাই অনেক। আর তৌসিরের সাথে আছে, আর কি চাই? না, আর কিছু চাই না। তৃষ্ণা শুয়ে আছে নিচে পাটিতে, আর তার পাশ ঘেঁষে শুয়ে আছে ওয়াসেম।
কখনো সে তৃষ্ণার পাশে শুই না, কিন্তু আজ শুতে বাধ্য হয়েছে, কারণ আজ তৃষ্ণা তালাক চেয়েছে। আর যখন থেকে তৃষ্ণার মুখে এই কথা শুনেছে সে থেকে তার ভেতরে বইছে তুফান। তৃষ্ণাকে হারিয়ে ফেলার ভয়াবহ এক তীব্র ভয় যন্ত্রণা। সে তৃষ্ণাকে নিজের সাথে রাখতে চায়, নিজের পাশে রাখতে চায়। তৃষ্ণা ঘুমিয়ে গিয়েছে, কিন্তু তার চোখ হয়ে ঘুম নেই, বুকটা শুধু ধকধক করছিল। তাই কোনো উপায় না পেয়ে সে নিজের অশান্ত বুকটাকে শান্তি দিতে ঘুমন্ত তৃষ্ণার পাশ ঘেঁষে শুয়েছে। ওয়াসিম দীর্ঘ শ্বাস ছাড়ে তৃষ্ণাকে ধীরে ধীরে তৃষ্ণার শরীরের সাথে নিজের শরীর ঘেঁষে পিঠে নিজের কাঁপা কাঁপা হাত ধীরে ধীরে রাখে। তারপরই একটা টানে তাকে শক্ত করে নিজের সাথে জড়িয়ে ধরে নিজের বুকের সাথে। তৃষ্ণার পিঠ ঠেকায় কিছুক্ষণ। এভাবে থেকেই মুখ একটু বালিশ থেকে নামিয়ে এনে তৃষ্ণার উন্মুক্ত ঘাড়ে গুজে দিয়ে হুশ করে শ্বাস ছাড়ে সে। তৃষ্ণার চোখ খুলে যায়। চোখে খোলে ওয়াসিমকে নিজের এত নৈকট্য দেখে। আর এমন অবস্থা দেখে তৃষ্ণা এক প্রকার চিৎকার করে উঠে বসতে চায়, কিন্তু ওয়াসিম শক্ত বাঁধন থেকে নিজেকে ছাড়ানো তার পক্ষে সম্ভব নয়। ওয়াসিম খুবই স্বাভাবিক আর শান্ত গলায় বলে, চুপচাপ শুয়ে থাক। তৃষ্ণার এতটা কাছে এই প্রথম কেউ এসেছে। অস্বস্তি আর ভয়ে তার ভেতরে বমি বমি ভাব হচ্ছে। তৃষ্ণা ওয়াসিমের থেকে সরে যেতে চেয়ে জিজ্ঞেস করে, কি কি হয়েছে? আপনি হঠাৎ আমার পাশে কেন? ওয়াসিম তৃষ্ণাকে নিজের দিকে ঘুরিয়ে ওকে শক্ত করে নিজে বুকের সাথে জড়িয়ে ধরে আর বলে, আমার শার্টার লুঙ্গির বাঁধন টাইট আছে। তুই ফস করতে না চাইলে চুপচাপ শুয়ে থাক। আমার ইচ্ছা হয়েছে, তাই তোরে পাশে আসছি। তৃষ্ণার দম বন্ধ লাগছে আর ওয়াসিমকে সরিয়ে দেওয়ার জন্য বলে, আমার দম বন্ধ হয়ে আসছে, একটু সরুন না, এইভাবে চেপে ধরেছেন কেন? ওয়াসিম তৃষ্ণার কোনো কথা শোনে না। সে এইভাবেই ওকে বুকে জড়িয়ে চড়ে শ্বাস ছেড়ে চোখ বুজে নেয়। তার আর জায়গা থাকা ঠিক হবে না। তার পুরুষত্বা উন্মাদ হয়ে পড়বে। নিজেকে সামলিয়ে নেওয়ার দায়ী হয়ে যাচ্ছে এখন। অঘটন ঘটেও যেতে পারে, তাই শান্ত থাকা উচিত তার। তৃষ্ণা নিজেকে ছাড়িয়ে নিতে পারে না। অনেক চেষ্টা করে, কিন্তু পারে না। ওয়াসিমের হয়েছেটা কি? সে ভেবে পাচ্ছে না কি হয়েছে তার। ওয়াসিমের হুটহাট এমন অদ্ভুত আচরণ কবে না তৃষ্ণার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। বাড়ি ফেরার পর একসাথেই গোসল পর্ব সেরে নেয় নাছা আর তৌসি। গায়ের চামড়ায় লেপটে থাকা রক্তের দাগগুলো ধুয়ে মুছে সাফ করা বড় জরুরি। সারা রাতে বিনিদ্র জাগরণ আর হাড়ভাঙা ক্লান্তি শেষে তৌসির এখনও পুরোপুরি অবশ। সে গভীর গভীর তলিয়ে আছে। বাড়ির লোকজনের সাথে একবার দেখা করে এসে নাছা অত্যন্ত আলতো পায়ে বিছানায় ফেরে। তৌসিরের অসার বাহুডোরে মাঝে নিজেকে সঁপে দিয়ে সেও লেপটে যায় তার প্রিয় চেনা সেই প্রশস্ত বুকের। এই মুহূর্তে নাচার মনের গহীনে প্রশান্তি খেলা করেছে। নতুন জন্ম নেওয়া আশার প্রজাপতি উড়েছে। তার মনে জন্ম নিয়েছে এক নতুন উপলব্ধি, আর তা হলো কোনো দ্বিধা ছাড়া এখন থেকে সে সত্যি মন থেকে তৌসিরের হাতটা ধরতে চায়, তাকে ভাসিয়ে দিতে চায় নিবিড় প্রণয়ের স্রোতে। জীবনের প্রতিটি বাঁকে যে মানুষটার যন্ত্রণায় অরণ্যে দগ্ধ হয়েছে, সে অন্তত এই সংসার জীবনে এসে তার একটুও পুড়ে ছাই না হোক। নাচা ঠিক করেছে, সে এবার সত্যি অর্থে সংসার বনবে তৌসিরের সাথে। বুকের ওপর থেকে আলতো করে মাথা তুলে তৌসিরের মুখের দিকে তাকায় নাচা। ঘুমন্ত তৌসিরের রুক্ষ ফ্যাকাশে চেহারার দিকে সে একদৃষ্টে চেয়ে থেকে তারপর মায়ের বাঁধন জড়িয়ে একটু চোখে তৌসিরের চওড়া কপালে নিজের তপ্ত ওষ্ঠের মৃদু ছোঁয়া এঁকে দেয়। মুগ্ধতা ভরা চোখে তাকিয়ে থাকতে থাকতে ওর অবাধ্য মনটা আনমনি গুনগুনিয়ে ওঠে। রাগ রাগ ও সামায়ে মেরা ছুকে जो নীলকা মুছে উসকে হি চাইয়ে মে আপ। এতটুকু গিয়ে হঠাৎ কি একটা ভাবনার মাঝে বিছানা ছেড়ে উঠতে উদ্যত হয়, কিন্তু পরক্ষণেই থমকে যেতে হয় তাকে। তৌসিরের অবচেতন মনে আচমকা তার হাতটা খপ করে চেপে ধরে, একটানে মিশিয়ে নেয় নিজের বুকের অতলে। ঘুমের আবেশে ঝরানো ভাঙ্গা ভারী গলায় ফিসফিসিয়ে ওঠে, আমার বুকে থাক, কোথাও যাইস না। নাচা তৌসিরের জড়ানো বাঁধন থেকে নিজেকে সামান্য আলগা করে নেয়। তারপর তৌসিরের কপালে এসে পড়া এলোমেলো চুলে আঙুল চালাতে চালাতে মৃদুস্বরে বলে, আমি আপনার পাশে আছি, কোথাও যাচ্ছি না। তৌসির শুনছেন আমার কথা? তৌসির চোখ খুলে না। আগের মতো নিমিলিত চোখে নাচাকে আরও কাছে বালিশের একদম কাছাকাছি টেনে নিয়ে নাচার উন্মুক্ত স্ট্রেচ্ছব গ্রীবায় নিজের ঠোঁটের উষ্ণ আর জিভের গভীর স্পর্শ লেপটে দিয়ে তপ্ত স্বরে ফিসফিস করে জবাব দেয়, শুনছি। তৌসিরের এই আকুলতা দেখে নাচা এবার তাকে দুহাতে শক্ত করে জড়িয়ে ধরে। তার কণ্ঠ চিরে বেরিয়ে আসে এক বুক আকুতি, আমি সত্যি আপনার সাথে থাকতে চাই তৌসির, কোনো অভিনয় নয়, একদম সত্যিকারে, সারা জীবনের জন্য। আগলে রাখবেন তো আমায়? তৌসিরের নাচারন্ত্রে বেয়ে এক চিলতে শুকনো হাসি ঠিকরে বেড়াই। তৌসির মৃদুস্বরে টিপ্পানি কাঁদে, আমার আপত্তি করার সাধ্য এই জন্মে আর কই বলুন? এতদিনকার এই সত্য মিথ্যার দোলাচলে পড়া সংসারে আপনি কবেই বা আমার আপত্তির তোয়াক্কা করেছেন যে আজ নতুন করে অনুমতি চাইছেন ম্যাডাম? নাচা তো আর দম্বার পাত্রী নয়, সে নাছর বান্দা মতো তৌসিরের বুকে আঙুল থেকে বলে, কথার মূল ঘোরাবেন না, আপনি সোজা উত্তর দিন, আমি চান কিনা।
তৌসির এবার আর নিজেকে সামলাতে পারে না, নাচাকে সজোরে নিজের বুকের পাঁজরে পিষে ফেলে। মনে হয় সে নিজের কৈতরীকে হাড়ের ভেতরে লুকিয়ে রাখতে চায়। ঘুম চড়ানো ভাঙা গলায় এক তীব্র আকুলতা ঠেলে বলে ওঠে, চাই রে, ভীষণ করে চাই। তুই যদি সত্যি থাকতে চাইস তাও চাই, আর যদি ছদ্মবেশে মিথ্যা করে থাকতে চাস তাও তোর সাথে আমার একটা সংসার চাই। তৌসিরের এই নিঃস্বার্থ সতর্পণে নাচার ঠোঁটে কোলে এক চিলতে তৃপ্তির হাসি ফুটে ওঠে। তৌসিরের চওড়া পেটে আলতো করে হাত বোলাতে বোলাতে সে বিশ্বাস নিয়ে ফিসফিসিয়ে ওঠে, আমি সত্যিই থাকতে চাই তৌসির, কোনো মিথ্যা নেই এতে। কিন্তু ঠিক সেই মুহূর্তে তৌসিরের শান্ত সমাহিত কণ্ঠস্বরটা আচমকা বদলে যায়। বড্ড কাতর গলায় শূন্য দৃষ্টিতে অন্ধকারের দিকে চেয়ে সে ফিসফিস করে বলে ওঠে, আমি বড়ই হতবকারে নাছা, আমার কপালে সুখ আসে ঠিকই, কিন্তু ক্যান্সারনি তা কখনো দীর্ঘস্থায়ী হয় না। তালুকদার বাড়ি ফটক পেরিয়ে ভেতরে ঢুকেছেন সিদ্দিক সাহেবরা। প্রত্যেকের মুখে চাপা ক্রোধ, চোখে আগুনের ফুলকি ঝরছে। নাচার সাথে কথা বলতে না পারার আক্রোশে তাদের ভেতরটা রাগে ফেটে পড়েছে। দাঁতে দাঁত চেপে মুঠো শক্ত করে তারা একে একে বৈঠকখানায় প্রবেশ করেছে। সিদ্দিক সাহেব ভারী পায়ে হেঁটে এসে সোফায় ধপ করে বসে পড়েন। তার কপালের শিরা দপদপ করছে, চোয়াল শক্ত হয়ে আছে। ভেতরের ক্ষোভ এখনো একটুও কমেনি, বরং সময়ের সাথে সাথে তা আরও দাউ দাউ করে চলেছে। কিছুক্ষণ নিস্তব্ধ থেকে তিনি নৌমির দিকে তাকান, কণ্ঠে চাপা গর্জন নিয়ে বলে ওঠেন, ব্যবস্থা কর, আজই সত্যটা ওরে কইয়া দিমু। অনেক তামাশা শুধাইছি, আর না, আমার মাইয়া আমার লোকের কথা কয় না। সিদ্দিকের কথা শুনে নৌমির ঠোঁটের কোণে ফুটে ওঠে একটা বাঁকা হাসি। তিনি ধীরে ধীরে পকেট থেকে ফোন বের করে আঙ্গুলের টকায় একটা পরিচিত নাম্বারে ডায়াল করেন। তারপর কানের কাছে ফোন ধরতে গেলে গলায় তীব্র বিদ্রুপ মিশিয়ে বলেন, আমি তো আগেই কইছিলাম কাম তাড়াতাড়ি সারতে, তুমি না করলা। সিদ্দিক সাহেব মাথায় হাত বুলিয়ে নিজের ভেতরে গর্জনমান রাগটাকে দমানোর চেষ্টা করলেন। বার কয়েক লম্বা শ্বাস নিয়ে দাঁতে দাঁত পিষে আদেশের সুরে বললেন, সিরিয়ানিতে ওরে ধইরা। তখন দরজা ঠেলে ঢোকেন মাস্টার চাচ্চু। ভেতরে ভয়ঙ্কর পরিস্থিতি দেখে তিনি থমকে দাঁড়ান। শুকনো গলায় কাঁপা কাঁপা কণ্ঠে ধীরে সুস্থে বলেন, ভাইজান থাক না, এইটা ঠিক না, তৌসিরের সাথে এমন করা উচিত না। কথাটা শেষ হইতে না হইতেই নমির ভ্রু কুচকে যায়। ওনার চোখে দপ করে জ্বলে ওঠে আগুন। এক লাফে জায়গা থেকে উঠে দাঁড়ায়, পুরো শরীরের জোরে একত্রে করে ঠাস মাস্টার চাচ্চুর গালে এক প্রকাণ্ড থাপ্পড় বসিয়ে দেন তিনি। আর দাঁত কিরমির করে হিংস্রভাবে চিৎকার করে ওঠেন, তুই বাল পাকনামি কর কম, তোর গান শুনতে দাঁড়াই নাই আমি এখানে।